স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব, জাতিসংঘে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের। আশঙ্কা, দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত, বিশ্লেষকদের অভিমত। সংস্কার কার্যক্রম দ্রুত করার তাগিদ বিএনপি নেতাদের। পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে ফিরে বললেন আমার দেশ সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। বাজারে ফের সিন্ডিকেটের দৌরাত্ম্য, বেড়েছে সব ধরনের মুরগির দাম। পর্যাপ্ত সরবরাহের পরও কমেছে না ইলিশ সহ কোনো মাছের দামই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা দেশকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ডক্টর ইউনূস। জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধানেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। Of the interim government of the People's Republic of Bangladesh, I request protocol to escort His Excellency. শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণের প্রথমেই একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র যুব অভ্যুত্থানের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বিগত সরকারের নানা অপকর্ম তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের দায়িত্ব ও লক্ষ্যের বিষয়টিও স্পষ্ট করেন বিশ্ব নেতাদের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায়, নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। দারিদ্র্য মুক্তি, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনে বিশ্বের সকল উন্নত উন্নয়নশীল দেশসমূহ সহ সকল অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।
নিজ দেশে মর্যাদাপূর্ণ পুনর্বাসনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে সংঘটিত ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জেনারেশন জি। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কাশ্মীরে ভারতের অমানবিক আচরণ এবং নৃশংসতা মেনে নেবে না পাকিস্তান। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এমনটি বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার দেয়া ভাষণে শাহবাজ বলেন, বিশ্ব ব্যবস্থা আজ ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গাজায় শুধু যুদ্ধ নয়, নিরীহ বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করছে ইসরায়েল। ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গাজা পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। বলেন, কাশ্মীরেও মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করছে, সেখানে বেড়েই চলছে ভারতের আগ্রাসন। তাদের উচিত জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বারের মতো ভাষণ দিলেন শাহবাজ শরীফ। কোনো টালবাহানা না করে তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসামা হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার গঠনের ব্যবস্থা করতে হবে। সেই সরকার দেশ চালাবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করার তাগিদ দেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ তাদের পাশে আছে। একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা বলেছেন, সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং নির্বাচনের সময় নির্ধারণ করা। এর আগে নির্বাচন কমিশন সহ যেসব প্রতিষ্ঠান সংস্কার জরুরি সেগুলো দ্রুত শেষ করা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এমন বক্তব্যকে বেশ ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা। তারা বলছেন, সংকট উত্তরণে এবং দেশকে গণতন্ত্রে ফেরাতে সেনাপ্রধানের ভূমিকা প্রশংসনীয়। রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী মনে করেন, নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত। আলোচনায় বসা দরকার রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা কিছুটা তো ধারণা করতে পারলাম যে হ্যাঁ, কবে নাগাদ বলটা গড়িয়ে গড়িয়ে একটা তার গন্তব্যে যাবে, গোল পোস্টে কবে ঢুকবে। তো আশা করছি গোল পোস্টে ওনার বক্তব্য অনুযায়ী 2025-এর শেষ নাগাদ, উনি 1-1.5 বছর বলেছেন, কিন্তু ওইটা 1-1.5 বছর বললেই যে 1-1.5 বছরের মধ্যে হবে বা তার আগে হবে না বা তার পরে যাবে না, এমন মনে করার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট কিছুটা ধোঁয়াশা কেটেছে। নির্বাচন কমিশন নিয়ে তো এখনো কোনো আলাপই আমি দেখি না। সংস্কার কমিশন করেছে, কিন্তু তার আগে যে আলাপ স্টেক হোল্ডারের সাথে কথা বলা, কোন স্টেক হোল্ডারের সাথে, কোনো পলিটিক্যাল পার্টি মেইন স্টেক হোল্ডার, তার সাথে কোনো আলাপ আলোচনা এখন আছে?
আমি কোনো এই আলোচনা ইমিডিয়েটলি প্রফেসর ইউনূস আমেরিকাতে ফেরত আসার পরে আমার ওনার কাছে বিনীত অনুরোধ হবে উনি ইমিডিয়েটলি রাজনৈতিক আপনার দলগুলির সাথে যারা মেইন স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলা উচিত। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তো নির্বাচন, মূল গন্তব্যে যাওয়া। আমাদের চিন্তাটা হচ্ছে এরকম যে সরকার যদি সংস্কারগুলোর মূল প্রতিপাদ্যগুলোকে ধরে কিছু অংশ এগিয়ে নিয়ে যায়, পরবর্তী অংশের দায়িত্বটা কিন্তু নির্বাচিত সরকারের উপরে পড়ে, কারণ ওই নির্বাচিত সরকারের জবাবদিহিতাটা কিন্তু বেশি। ওনারা তো অন্তর্বর্তী, ট্রানজিট, ওনারা কিন্তু ডেস্টিনেশন না। ডেস্টিনেশন হচ্ছে পলিটিক্যাল পার্টির মাধ্যমে সংবিধানের মালিক যারা, সেই জনগণ, এই দেশের মালিক যারা, তারা। সুতরাং সেইটার ব্যবস্থাই তো নির্বাচন। আমরা এখনও অপেক্ষায় আছি যে বর্তমান সরকার তার মূল স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে আলোচনা করে তারপরে সঠিক একটা সময় নির্ধারণ করবেন। বিএনপি সরকারকে সময় দিতে চায়, একটা যৌক্তিক সময়ে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। 1 বছর সময় যথেষ্ট। নির্বাচনী সংস্কার করার পর দ্রুত নির্বাচনে না গেলে দেশে বিগত ফ্যাসিস্ট সরকার নানান ধরনের ষড়যন্ত্র করছে, তারা এই সরকারকে টালমাটাল করে দিবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। গেল 17 বছরে স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের দ্রুত সরানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেছেন, নইলে মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে। দুপুরে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা সহ স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজ সকলকে সরিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দিতে স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিলে হবে না, এটি টেকনিক্যাল সেক্টর। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে কাজ করতে হবে। যত দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তত ভালো হবে। সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব এগুচ্ছে, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, 17 বছর স্বাস্থ্য ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়েছে, লুটে পুটে খেয়েছে, তারাও আজকে অধিদপ্তরে মন্ত্রণালয়ে বাসা বেঁধে বুক ফুলিয়ে চলছে। কাজেই আমরা বলতে চাই, অনতিবিলম্বে এদেরকেও প্রত্যাহার করুন। মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন। যত দেরিতে করবেন মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা বীর সন্তান, তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে শহীদ কক্সবাজারের পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। শুক্রবার সকালে পেকুয়ার মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের মা বাবার সাথে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি ওয়াসিম আকরামের পরিবারের খোঁজ খবর নেন এবং মা বাবাকে সান্ত্বনা দেন। বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ, এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের সাইদ। সুতরাং ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সাংবাদিক নেতৃবৃন্দ সহ হাজারো ছাত্র জনতা। যে কোনো পরিস্থিতিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের দেশে ফেরার খবরে সকাল থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলে দলে যোগদান প্রিয় সাংবাদিককে বরণ করে নিতে। সকাল ৯টার পরপরই বিমানবন্দরের সাধারণ লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন ফ্যাসিবাদ বিরোধী বীর সাংবাদিক মাহমুদুর রহমান। উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে বরণ করে নেন। জনতার আবেগ আর ফুলেল ভালোবাসায় সিক্ত হন অকুতোভয় এই কলম সৈনিক। উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমান। প্রথমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাহসী ওই কলম যোদ্ধা। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার মা গুরুতরভাবে অসুস্থ, তিনি ৬ বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা হয়েছিল। ২০১০ সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। স্বৈরাচারী সরকারের দমন নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আজ তিনি দেশে ফিরে আসলেন এবং তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ছাত্র জনতা বরণ করে নিলেন। তিনি সবাইকে ধৈর্য ধরার কথা বলেছেন এবং বলেছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তিনি ব্যক্তিগতভাবেই মোকাবেলা করবেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছেই না। 2 সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা। প্রতি ডজন ডিম কিনতেও ভোক্তাদের গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। ইলিশ সহ সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সাধারণের নাগালের বাইরে। শুভ মাহফুজের রিপোর্ট। সরকার পরিবর্তনের শুরুর দিকে ব্রয়লারের দাম 220 থেকে 150 টাকা আর সোনালির দাম নেমে আসে 320 থেকে 220 টাকা। কিন্তু সিন্ডিকেটে দৌরাত্ম্য না কমায় আবারও বেড়েছে দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 90, সোনালি বিক্রি হচ্ছে 260 টাকা। আজকে ব্রয়লার বাজার হলো 190 টাকা কেজি আর সোনালিটা বেচতেছি 260 টাকা কেজি। হ্যাঁ, দাম একটু বেশি। আপনার আগে 160 টাকা 65 টাকা ছিল, এখন 180 টাকা করে নিলাম। চরম অস্থিরতা ডিমের দামেও। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে 2 টাকা বেশিতে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 13 টাকারও বেশি। আজকে লাল ডিমের ডজন চলতে আছে 156 টাকা 55 টাকা এই আর কি। বাজারে অন্যান্য সব মাছের পাশাপাশি রয়েছে ইলিশের পর্যাপ্ত সরবরাহ, তবুও দাম নেই সাধারণ মানুষের নাগালের মধ্যে। মাছের আমদানি কম, মাছ কম, আবার ইন্ডিয়া মাছ জায়গা এলে মাছ আরো কমেছে, মানে কিছু কষ্ট হইল। ইলিশ 15 থেকে 16-17 টাকা কেজি, ভালোটা আরো বেশি দাম, আমরা দ্বারা সম্ভবই না। এদিকে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজিও। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। আমি আমার পরিবার নিয়ে মানে খেয়ে থাকতে পারি না। আগে গত 7 দিন যাবত আমি বাজার করি না, আমি শুধু আলুর ভর্তা ডাল খেয়ে 7 দিন কাটাইছি। জিনিসের দাম তো কোনোটাই আমি কোনো প্রভাব দেখতেছি না, আগের মতো মনে হচ্ছে সব যে যার মতো ব্যবসা করছে, যার মতোই চলছে, আমরাও কিনছি ওইভাবে, কোনো নিয়ন্ত্রণের কিছু নাই।
প্রথম হয়তো বা কয়েকদিন দেখা যায় ছাত্র বৈষম্য যারা ছিল তারা হয়তো আইসা একটু ফলো আপ করছে, এখন তো মনে তাও করে না। আর আসলে সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে কোনো রকমের কোনো কিছু হবে না। না, এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে না, অলরেডি নাগালের বাইরে চলে গেছে। যে বাজার সিন্ডিকেট চলতেছে, কোনো সরকার পরিবর্তন হলেও সরকার মানে বাজারের লাগামটা টেনে ধরতে পারবে না। প্রতিটি নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে যথাযথভাবে বাজার তদারকির দাবি সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা টাকা পয়সা উপার্জন করতে চান তারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের রাজনীতি করার দরকার নেই। বিএনপিতে লুটেরা ও চাঁদাবাজের কোনো স্থান নেই। সন্ধ্যায় কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের কুইশারবাগ এলাকায় ইউনিয়ন বিএনপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা নিজেই জানেন তিনি কি পরিমাণ অপরাধ করেছেন। বিচারের মুখোমুখি হওয়ার কোনো সাহস নেই বলেও তিনি দেশ থেকে পালিয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার ন্যূনতম সময়ের মধ্যে তাদের দায়িত্ব পালন করে যে মর্যাদা নিয়ে তারা এসেছেন সেই মর্যাদা নিয়েই তারা নিজ নিজ অবস্থানে ফিরে যাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ নগরীর আকুয়ায় শহীদ রিদওয়ান হোসেন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংস্কার ও নির্বাচনের জন্য বেশি সময় নিলে তৃতীয় পক্ষ মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে জেলা ও মহানগরীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জামাতের আমির বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং নির্দিষ্ট করতে হবে নির্বাচনের রোডম্যাপও। আর সরকার কথা না শুনলে প্রতিবাদে নামবেন তারা। সে সময় কারোর সাথে আপোষ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে, এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। তবে এটা ঠিক, একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এখনো কাগজে কলমে আটকে আছে দেশের পর্যটন মহাপরিকল্পনা। শেখ হাসিনার সরকার ঢাক ঢোল পিটিয়ে 29 কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান তৈরি করলেও এখনো খুঁড়িয়ে চলছে পর্যটনের অগ্রগতি। শতভাগ বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে চরম ব্যর্থ ট্যুরিজম বোর্ড। এজন্য ব্যবসায়ীরা দুষছেন নতুন নীতিমালা ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে। এই বাস্তবতায় বাংলাদেশে আজ পালন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অপার সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ, কিন্তু বাস্তবতা হলো বিউটিফুল বাংলাদেশের ব্র্যান্ডিং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেও বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতে আকৃষ্ট করা যায়নি বিদেশিদের। আর তাই এখানকার পর্যটন খাত এখনও নির্ভরশীল দেশীয় পর্যটকের ওপর। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো বড় দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হলেও কেন হোঁচট খাচ্ছে বাংলাদেশ? আমরা পিছিয়ে নেই তা নয়, কিন্তু যতটুকু এগোনোর কথা ততটুকু আমরা পেরে উঠতে পারি না। কি কারণে পেরে উঠতে পারি না? কারণ গভর্নমেন্টের কাছ থেকে এমফাসাইজ বা গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে না। যে জায়গায় অন্যান্য শিল্প প্রণোদনা পায় আর এই ট্যুর অপারেটর প্রণোদনা পাই না, আপনার উল্টা 10% এআইটি, উল্টা 15% ব্যাট, উল্টা 3 লক্ষ টাকা জামানত, তা পর্যটন শিল্পের সাথে অনুকূল পরিবেশে সহাবস্থান করে না। পরিবেশ পরিস্থিতি শুধু নয়, বিদেশি পর্যটক টানতে ব্যর্থতার জন্য মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছে এ খাতের আরেক সংগঠন আটাব। এখানে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত আছে, বিশেষ করে বিমান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বন পরিবেশ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। এইভাবে এটাকে সমন্বিত করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। আর সরকারের উচ্চ মহলে সবার সুদৃষ্টি আন্তরিকতা থাকতে হবে।
তবে বাংলাদেশ পর্যটন বোর্ড বলছে বিদেশিদের আকর্ষণে শান্তিপূর্ণ পরিবেশের পাশাপাশি দরকার বিভিন্ন দেশের আরোপিত সতর্কবার্তা তুলে নেয়া। অনেক শর্ত ফুলফিল করা দরকার। এটা আমরা সবাই বুঝি যে আমাদের সোসাইটি এখনো পর্যটন বান্ধব না। আমাদের ট্যুরিস্টরা যখন আসবে তখন তার যে থাকবার জায়গা, তার খাবারের ব্যবস্থা, তার ট্রান্সপোর্ট, এগুলোর সাথে যেসব মানুষ যুক্ত তাদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের স্মাইলিং ফেসটা গুরুত্বপূর্ণ, না হলে ট্যুরিজম বাড়বে না। পর্যটন খাতের উন্নয়নে 29 কোটি টাকা খরচ করে তৈরি মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন এখনো শুরু করা যায়নি তার ব্যাখ্যাও দেন তিনি। মাস্টার প্ল্যানটা জাতীয় পর্যটন পরিষদের সভায় উপস্থাপন করতে হবে। তো জাতীয় পর্যটন পরিষদের আগে যে ফরমেশন ছিল এখন তো পরিবর্তন হবে। আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়েছি পরিবর্তন করার জন্য। এই যে মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম, পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে এটাকে রিভিজিট করা প্রয়োজন। আমরা সেটা করতেছি। অন্তর্বর্তী সরকার প্রধানের ভাবমূর্তি কাজে লাগাতে পারলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে এমন আশা তার। উনি একবার যদি বলেন যে আমাদের দেশে বেড়াতে আসেন, তাহলে মানুষের ঢল নামবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আইন বিচার, সংসদ বিষয়ক এবং সংস্কৃতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্ব ঐতিহ্যের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। সকালে মুন্সিগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় ইদ্রাকপুর কেল্লা পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। আসিফ নজরুল বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চান তিনি। ইদ্রাকপুর কেল্লা ও লালবাগ কেল্লা সহ এরকম নিদর্শনগুলো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বলেও জানান আইন উপদেষ্টা। পরে মুন্সিগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রশাল দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মীর কাদিম সেতু, টঙ্গীবাড়ির সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও শ্রীনগরের রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন আসিফ নজরুল। শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশি সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। বিগত স্বৈরাচারী সরকার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য যেসব ঘোষণা ও প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটি রক্ষা করেনি। অভিযোগ, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, 2015 সালে সবশেষ পে স্কেল ঘোষণা করা হয়। দ্রব্যমূল্য সহ নানা কারণে জীবনযাত্রার ব্যয় বাড়লেও নতুন পে স্কেল দেয়া হয়নি। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে 10ম গ্রেড ও শতভাগ পদ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে আগামী 3 অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা সহ প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাৎক্ষণিক এক সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক শিক্ষিকারা। বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সদস্য সচিব নির্বাচিত হয় সাভার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। সন্ধ্যায় সাভার থানা রোডের একটি রেস্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করে সাভার প্রেস ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার। এ সময় সহকারী কমিশনার SM রাসেল নূর, সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব, জাতিসংঘে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের। আশঙ্কা, দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত, বিশ্লেষকদের অভিমত। সংস্কার কার্যক্রম দ্রুত করার তাগিদ বিএনপি নেতাদের।
পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে ফিরে বললেন আমার দেশ সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। বাজারে ফের সিন্ডিকেটের দৌরাত্ম্য, বেড়েছে সব ধরনের মুরগির দাম, পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না ইলিশ সহ কোনো মাছের দামই। দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।